প্রিয় ভিউয়ার্স, শখের রাজা কামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে রাজহাঁসের কামার স্থানান্তর সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো এবং এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে। তো আজকে আমি আমার কামারটিকে স্থানান্তর করেছি, কি কি বিষয়ের উপর গুরুত্ব রাখতে হয়েছে এই বিষয় সম্পর্কে আপনাদেরকে সঠিক ধারণা দেব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার কামারটি আগে যেখানে ছিল আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখেছেন, স্থানকাল দেখেছেন। এইখানে ভাদ্র মাসের মাঝামাঝি সময় 16-17 তারিখ আজকে হইতে পারে ও আনুমানিক। তো সবাই রোপণ কাজে ব্যস্ত, সব জমি রোপণ হইতেছে। এখন হাঁসগুলিকে ছাড়ার মতো কোনো ব্যবস্থা নাই। 5-7 দিন আমি হাঁসগুলিকে মোটামুটি একটু জায়গায়, অল্প জায়গায় আবদ্ধ অবস্থায় রেখে লালন পালন করেছি এবং করতে গিয়ে খুব কষ্ট হয়েছে। এবং দানাদারের খাদ্য, যেটা দানাদার খাদ্যের উপর জোর দিতে হয়েছে প্রচুর পরিমাণে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এতে করে আমি চিন্তা করে দেখলাম হাঁসটা যদি আবদ্ধ অবস্থা থাকে এই গরমের মধ্যে অসুস্থ হয়ে যাবে, দানাদার খাদ্য যাবে বেশি, কষ্ট হবে বেশি। আর পানির সংকটের কারণে হাঁসটা আমার আরও শুকাইয়া যাইতেছে। বেশ কয়েকটা কারণেই আমি হাঁসটাকে স্থানান্তর করার পরিকল্পনা করি গত সপ্তাহেই, কিন্তু আমি করতে পারি নাই। কারণ যে জায়গায় নিয়ে যাবো এটা অনেকটা দূর জায়গা। অনেক দূর জায়গায় নিতে গেলে আপনার ট্রলারে নিতে হবে, জনবল লাগবে 4-5 জন। জনবল পাইলে ট্রলার পাই না, ট্রলার পাইলে জনবল পাই না। এই বিভিন্ন সংকটের মধ্যেই ভাবছিলাম যে আগামী শুক্রবারে হাঁসটাকে স্থানান্তর করব, যেহেতু বন্ধের দিন স্থানান্তর করব। কিন্তু দেখা গেছে আগামীকালকে থেকে হাঁসটাকে ঘর থেকে একদম বের করা যাবে না 10 মিনিটের জন্য। এই জিনিসটা চিন্তা ভাবনা করেই আমি হাঁসটাকে স্থানান্তরের পরিকল্পনা করে গতকালকে রাত্রি ট্রলার রিজার্ভ করি। ট্রলার রিজার্ভ করে নিয়ে আসি। আজকে সকালে 5 জন লোক নিয়োগ করি। ছোটো নৌকা যে মালগুলো নিয়ে আসতে হয় আরেক জায়গায়, কারণ ব্রিজের কারণে ট্রলারের নিচ দিয়ে, মানে ট্রলার ব্রিজের নিচ দিয়ে যাইতে পারে না। ছোটো নৌকায় করে টিন, কাঠ, বাঁশ এইগুলি বেশ কয়েকটা খেপ দিয়ে বা গোড়ান দিয়ে নিয়ে আসতে হয়েছে। এখন এইখানে 2টা-2:30টার দিকে এসে পৌঁছলাম। পৌঁছার পরে হাঁসগুলিকে খাবার দিলাম, আবার ঘাস খাওয়াইতে হয়েছে। আর আমার এইখানে ঘর তৈরি করার কাজ চলছে। এই যে দেখেন ঘর তৈরি করার কাজ চলছে। আমি আগে আর একটা ভিডিও দিয়েছি হাঁস ছাড়া, আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন পুরা হাওর, এই যে পুরা হাওর অনেক দূর পর্যন্ত। এই যে গ্রামগুলি আছে অনেক দূর, এই যে ধুই দেখা যায়। এই যে দেখা যায় ধুই, এই যে অনেক দূর এই পর্যন্ত হাওর। এই কোলা হাওরের মধ্যেই আমার এই কামারটা এখন থাকবে আগামী জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। এইদিকে দেখেন অনেক দূর পর্যন্ত বাড়িঘর আছে। এই যে চতুর্দিকে পানি আর পানি, এখন আর পানির কোনো সমস্যা নাই, সংকট নাই। আর এখানে প্রচুর পরিমাণে বাতাস। এই যে দেখেন নদীতে ঢেউ, এই যে পানির মধ্যে ঢেউ আসতেছে, যে দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণে বাতাস। এই যে হাঁসের পাকা, এই যে পাকা, এই যে বাতাসে উড়াইতেছে পালকগুলা। আর এই যে আমার ঘর তৈরি করা হইতেছে, এই ভিডিওটা আগের ভিডিওতে আছে। এইদিকেও নদী, ওই দিকেও নদী, দুই দিকেই নদী। এর মাঝখানে হাঁসটা থাকবে। এখন যত গরমই হোক, 40 ডিগ্রি তাপমাত্রা হলেও আমার হাঁসের কোনো সমস্যা হবে না। এটা গেল একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখন থেকে ওরা আরামে থাকবে, হালকা খাবার খাবে। আর প্রচুর পরিমাণে ঘাস আছে। আমি দেখাইতেছি, এই যে উঁচু জায়গাটা দেখা যায়, উঁচু জায়গাটার ওই পার দিয়ে এই যে ঘাস দেখা যায়, এই যে সমানে ঘাস দেখা যায়, এই যে সবুজ অংশ। আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিওটা করতেছি। নৌকা না থাকার কারণে, নৌকা কিন্তু নদীর এই পারে, এই যে নৌকা এই পার দিয়ে নৌকা, এই যে আমার
আর এটা হলো নদীর এই পাশ দিয়ে। এই যে গাছগুলি দেখা যায়, এই সবগুলি গাছ কালকে থেকে খাইতে পারবে। আর এক স্থান থেকে আর এক স্থানে আসতে থেকে হাঁসটা আজকে চেঁচামেচি বা চিল্লাপাল্লা খুব বেশি করতেছে। নতুন জায়গা তো চিনতে পারতেছে না। আজকের দিন গেলে কালকে অভ্যাস হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এখন দিনে রাত্রে সবসময় বাতাস থাকবে, খোলামেলা জায়গায় থাকবে, আর স্বচ্ছ পানি পাবে, একদম স্বচ্ছ ডাবের পানির মতো। যে দেখতেই পাচ্ছেন, এই যে ডাবের পানির মতো, কোনো সমস্যা হবে না। তাহলে স্থানান্তরের সময় আপনার প্রচুর পরিমাণে লক্ষ্য রাখতে হবে। প্রথমত হাঁসটাকে স্থানান্তর করার সময় খুব সকালবেলা স্থানান্তর করতে হবে। যদি সকালবেলা স্থানান্তর করতে না পারেন, দুপুর সময় যদি স্থানান্তর করেন, যে ট্রলারে বা নৌকায় করে আনবেন, ওই নৌকায় অবশ্যই নেট দিয়ে বেড়া দিতে হবে বা আটকিয়ে দিতে হবে, যাতে বাতাস চলাচল করতে পারে। আর উপরে যেন রৌদ্র না লাগে, এইদিকে লক্ষ্য রাখতে হবে। আর খাবার দিতে হবে। সকালে ট্রলারে ভরার সময় একবার খাবার দিবেন পেট ভর্তি, আবার আনার পরে আবার খাবার দিবেন, আবার ঘরে ঢুকানোর সময় আবার খাবার দিবেন। 3 বার খাবার দিলে তার ক্ষুধা নিবারণ হবে, কষ্ট দূর হবে, এবং খাদ্যের তাগিদেই সে যে নতুন জায়গায় আসবে, ওইখানে খাদ্যের তাগিদেই সে এখানে থাকতে চেষ্টা করবে। তার মানে তাকে রাখতে আর কোনো কষ্ট হবে না, এদিক সেদিক ছুটাছুটি করবে না। প্রচুর পরিমাণে খাদ্য দিবেন পেট ভর্তি। পেট যখন ভর্তি থাকবে, তখন সে মনে মনে ভাববে আগের স্থানের চেয়ে এই স্থানে আমার ভালো, এখান থেকে যাওয়া যাবে না, তার মানে কোথাও যাবে না, আপনাকে বিরক্ত বোধ করবে না। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, হাঁস পাখি জাতীয় প্রাণী, যেহেতু রাজহাঁস এটাও পাখি জাতীয় প্রাণী। আর পাখি জাতীয় প্রাণী থাকার কারণেই ওরা কিন্তু পানিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি। প্রচুর পরিমাণে পানি বা স্বচ্ছ পানি যদি থাকে, হাঁসের স্বাস্থ্য, চেহারা, গ্রোথ সবসময় ভালো থাকবে। বেশ কয়েকজন ভিউয়ার্স আমাকে বলেছিলেন যে স্যার, আপনার হাঁসগুলি এই বছর অনেকটা দেখা যায় দুর্বল, অনেকটা শুকনা, রুগাটে ভাব দেখা যায়। কিন্তু মূলত বিষয়টা ছিল পানির সংকট। আমি যে জায়গায় হাঁসটাকে রাখতাম, ওই জায়গায় পানি ছিল কম। আর এই 1 সপ্তাহের মধ্যে বা 15 দিনের ভিতরে আমার অনেক কষ্ট হয়েছে। এই কষ্ট যেটা, এটা হলো প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাকে মোকাবেলা করতে হয়েছে সর্বক্ষণ, দিনের বেলায় এবং রাতের বেলায়। তো পানি থাকে স্বল্প, সূর্যের তাপ হলো প্রখর, সূর্যের তাপে পানি উত্তপ্ত হয়ে যায়। উত্তপ্ত হওয়ার কারণে হাঁসটা 10টা 11টার পরেই পানিতে থাকতে চায় না। একটা ছোট্ট নদী আছে, নদীতেও কোনো কিছু নেই খাবারের মতো, এখানেও থাকতে চায় না। শুকনার দিকে জমি অনেক রোপণ করে ফেলছে, শুকনার দিকে উঠতে পারে না, ঘাস নাই। এই বিভিন্ন প্রাকৃতিক সংকট একটা। আর একটা হলো মানব সংকট, মানব সৃষ্ট সংকট, যেটা আমার কাছে বেশ 2-3 জনে হাঁস চেয়েছিল খাওয়ার জন্য। আমি বললাম যে ভাই, আমি তো আর এটা চেয়ারম্যানই করবো না, ইলেকশন করব না। আমি যদি মেম্বার চেয়ারম্যানে ইলেকশন করতাম, তাহলে না সবাইকে একটা করে হাঁস দিতাম। আমি আপনাকে কোন দুঃখে একটা হাঁস দিব? একটা হাঁসের দাম 3000 টাকা। কি কারণে আপনাকে একটা হাঁস দিব? না, আপনি কামার করলেন একটা হাঁস খাওয়ার জন্য বাজার থেকে কিনে নিয়ে খান, নাহলে আমার এখান থেকে কিনে নেন, নিয়ে খান। আমার না করে যে আমি এমনিতেই আপনাকে একটা হাঁস দিব, আরেকজনকে আরেকটা, এইভাবে বেশ কয়েকজনের সাথে মোকাবেলা করতে হয়েছে। তো একজন লোকের 1 বিঘা জমিও না, 33 শতাংশ জমিও হয় না, 31 শতাংশ জায়গা হয়, আছে রোপণ করবে। তার ক্ষেতের ঘাস খাওয়ানো যাবে না, তার ক্ষেতে আমার রাখালে হাঁস নেয় নাই। না নেওয়াতে ঘাসের পরিমাণ হয়ে গেছে বেশি, অনেক বেড়ে গেছে, প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। এখন তো 700 টাকা রোদের কামলা নিয়ে ক্ষেত পরিষ্কার করতে হয়। পরিষ্কার না করিয়া ঘাস মারার জন্য সে বাজার থেকে মেডিসিন কিনে নিয়ে আসলো এবং মেডিসিন দিল। তো কালকে মেডিসিন দেওয়ার পরে সে বলে নাই যে মেডিসিন দিছে। পরে আরেকজনে বললো, তো তুমি যে গাছের মধ্যে বীজ দিছো, মেডিসিন নিশান দিছো? যে না, নিশান দেয়নি। কাউকে জানাইছো? যে না। খামার যারা আছে তাদেরকে জানাও, যদি খামারের হাঁস মরে তাহলে তোমার খবর আছে। তৎক্ষণাৎ এসে আমার কাজের লোকেরা জানাইলো, আরো 1-2 জনের খামার আছে তাদেরকে জানাইলো। আমি তো এমনিতেও নিই না। এরপরও
সতর্কমূলক আর এইদিকে নেওয়া হয় না। চিন্তা করে দেখলাম যেহেতু বিষ দিতেছে, কামারটাকে নষ্ট করা বা ধ্বংস করতে পারে, কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু। রাত্রে খবরটা শুনলাম 7টা সাড়ে 7টা সন্ধ্যায়, আমি 8টা সাড়ে 8টার দিকে ট্রলার রিজার্ভ করি, আজকে হাঁসটাকে স্থানান্তর করে এইখানে নিয়ে আসছি। নতুন জায়গা, নতুন পরিবেশ, আমার বাসা থেকে প্রায় 40 কিলোমিটার হবে দূর। আমি এইখানে নিয়ে আসছি, এইখানেই আপাতত থাকবো, পরবর্তী সময়ে আর এক জায়গায় স্থানান্তর করব। যাই হোক, আজকে কিন্তু হাঁসের চেহারাটাও অন্যরকম দেখা যায়। সারাদিন খাবার খায় নাই, শুধু দানাদারের উপরে ছিল। দেখেন একটু পানিতে গোসল করেছে মনের আনন্দে। গোসলেই দেখেন স্বাস্থ্য কেমন। আসলেই খাদ্যের উপর স্বাস্থ্য নির্ভর করে না, স্বাস্থ্য নির্ভর করে গোসলের উপর, পাক পরিপাটি, সাজগোছের উপর। এটা আমি আজকে বুঝলাম। কারণ আগে হাঁসটা থাকতো কাদার মধ্যে, প্যাক কাদা লেগে থাকতো, উস্কু দেখা যেত। কিন্তু আজকে আসলে হাঁসটা খুব পরিষ্কার, একদম পরিষ্কার দেখা যায়, স্বাস্থ্য চেহারা দেখা যায় ভালো। আসলে এখানকার আবহাওয়াটাই সবচেয়ে ভালো, পানিটা ভালো। দেখেন এই যে বাতাস, প্রচুর পরিমাণে বাতাস এই যে পানির মধ্যে। পানিটার দিকে তাকায় দেখেন, প্রিয় ভক্তবৃন্দ যারা আছেন দেখতে পারবেন। এখানে কোনোদিনই কোনো সময় ফ্যান লাগে না। দিনের 1টা সময় 2টার সময় প্রচণ্ড তাপ, প্রচণ্ড গরম। এইখানে কোনো সময় গরমের বাতাসও লাগে না। তার মানে আমি হাঁসটা যে জায়গায় নিয়ে আসছি, এটা বাংলাদেশের চলন বিল হলো সবচেয়ে বড় বিল, আর দ্বিতীয় বৃহত্তম বিল হচ্ছে টাঙ্গুয়ার হাওর। আমি সেই টাঙ্গুয়ার হাওরে নিয়ে আসছি হাঁসটা, যেটা পর্যটক এলাকা। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ বর্ষাকালে এখানে ঘুরতে আসেন এবং ট্রলার রিজার্ভ করে সারাদিন ঘুরেন, 2 দিন 3 দিনও থাকেন ট্রলারে। সেই টাঙ্গুয়ার পারে আমি নিয়ে আসছি আমার হাঁসটাকে। এখানেই হাঁসটা এই বছর থাকবে। আমার হাঁসটার জন্য, আমার জন্য অবশ্যই সকলেই দোয়া করবেন, ভালো থাকবেন। যদি পারেন, আপনার মনে চায়, এই কামারটা করতে গিয়ে আমি অনেক পরিশ্রম করি, কষ্ট করি, শুধু অর্থের জন্যই না, অর্থ আছে কিন্তু শখের বসেও করি। অনেক জায়গায় ঘুরতে হয়, যাইতে হয়, অনেক প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করতে হয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যদি এত কষ্টের বিনিময়ের পরেও আপনি একটা লাইক করেন, একটা শেয়ার করেন, একটা সাবস্ক্রাইব করেন, আমি অত্যন্ত খুশি হব। আর আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো প্রতিদিন আপনি পাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করা মানেই আমার পরিবারের সকল সদস্যবৃন্দ যারা আছেন, ভাই বোন, বন্ধুজন যারা ভিউয়ার্স, তাদের সাথে আপনার একটা পরিচিতি লাভ হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।